সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন এক বিশ্বশক্তির আচরণ নিয়ে কথা বলবো যা সাধারণত প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেখা যায়। তুমি আমাকে পছন্দ করো না, ঠিক আছে আমি চলে গেলাম। এবার ঠিক সেই নাটকীয় সংলাপ বলছে ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টা কি? বাংলাদেশের বিমান এয়ারবাস থেকে বিমান কিনলেই নাকি ইউ এর সম্পর্ক খারাপ, না কিনলে নাকি খারাপ হবে, এমনকি ভয় দেখানো হচ্ছে যে এর জন্য জিএসপি সুবিধার উপরেও প্রভাব পড়বে। মানে এরকম, তুমি যদি আমার জুতা না পরো তবে আমি তোমার বাড়িতে আসবো না। এজন্য কূটনীতিক এক নতুন সংজ্ঞা, কমার্শিয়াল ব্ল্যাকমেইল ডেমোক্রেসি। বাংলাদেশ বিমান ঠিক করেছে 25টি বোয়িং কিনবে। এর আগের সরকার বলেছিল এয়ারবাস থেকে 10টি বড় উড়োজাহাজ কিনবে, কিন্তু সরকার পরিবর্তন হলো, নীতির পরিবর্তন হলো, বাজারে সরকার নতুন সিদ্ধান্ত নিয়ে আসলো এবং তারা এয়ারবাস না কিনে, যে এয়ারবাসকে অর্ডার দেওয়া হয়েছিল সেই এয়ারবাস না কিনে তারা বোয়িং কেনার জন্য উদ্যত হলো। এই ইউনূস সরকার আসার পরে যেটা আমরা জানি যে এয়ারবাস হচ্ছে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান যেটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত, এবং বোয়িং হচ্ছে আমেরিকার একটা প্রতিষ্ঠান। এবং সাধারণত আমাদের বাংলাদেশে যতগুলো বিমান রয়েছে এ পর্যন্ত, যে 25টি বিমান বাংলাদেশের, 19টা বিমান রয়েছে তার ভিতরে 13টাই হচ্ছে বোয়িং থেকে নেওয়া। তো যে ব্যাপারটা এখন ঘটেছে যে শেখ হাসিনা যে লাস্টে যাওয়ার আগে সে কিন্তু এয়ারবাস থেকে 5টা বিমানের অর্ডার কিন্তু সে অলরেডি করেছিল, সেইটাকে ক্যান্সেল করে নতুন করে বোয়িং থেকে বিমান নেওয়া হচ্ছে। এবং এর প্রভাবে গত বুধবার জার্মান রাষ্ট্রদূত একটা বক্তব্য দিয়েছেন। আমরা সেই বক্তব্যটা একটু দেখে আসি, তারপর আমরা আসবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট জনাব শেখ ফরিদের কাছে আমরা আসবো। তার আগে আমি একটু নিউজটা সম্পর্কে তাকে জানাতে চাচ্ছি বা দর্শককে জানাতে যাচ্ছি। এয়ারবাস না কেনার সিদ্ধান্ত ইউ বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। জার্মান রাষ্ট্রদূত, বাংলাদেশ বিমানের জন্য উড়োজাহাজ কেনার প্রক্রিয়া ইউরোপীয় কোম্পানি এয়ারবাসকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটাস। আচ্ছা, উনি এরপর বলেছেন যে এমনকি এই প্রভাব জিএসপি প্লাস আলোচনায় পড়তে পারে বলে সতর্ক করেছেন। কিন্তু অন্যদিকে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাঙ্গারু আরেকজন পররাষ্ট্র উপদেষ্টা আছে, উনি বলেছেন যে এয়ারবাস না কিনলে সম্পর্কের প্রভাব পড়বে মনে করেন না তৌহিদ হোসেন। উনি আবার এরকম একটা মন্তব্য করেছেন, সেই নিউজটা আমরা যাব। তার আগে আমরা ফরিদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন নিয়ে আসতেই, এই যে এয়ারবাস থেকে বোয়িং এ চলে গেলাম, মানে আমরা ইউরোপ থেকে আমেরিকায় চলে গেলাম, এবং এর চলে যাওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে যেটা না নেওয়া হয়, আমি ব্যাপক আলোচনা কিন্তু এটা নিয়ে দেখছি। এবং ইউরোপীয় ইউনিয়নের যে প্রভাব, যে এয়ারবাস যদি না কেনা হয় সেটা ইউরোপীয় ইউনিয়ন ডাইরেক্ট এটার জন্য ব্যবস্থা নিবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে সত্যিকার ভাবেই কি ধরনের প্রভাব পড়তে পারে, এবং এই প্রভাব পড়ার পরও কেন ইউনূস আমেরিকার দিকে বা বোয়িং নেওয়ার দিকে যেতে চাচ্ছে? আসলে আপনি যার কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সে তো আসলে একজন আদম ব্যাপারী, এবং কিভাবে দরিদ্র মানুষের কাছ থেকে কিস্তি তোলা যায় খুব সুন্দর করে মেটিকুলাস ডিজাইনে কিভাবে কিস্তি তোলা যায় এটাই তিনি শিখেছেন। তিনি 100 টাকায় কিভাবে 36 টাকা, কিভাবে 42 টাকা ইনকাম করবেন এক বছর, এটা খুব ভালো বোঝেন, কোনো সন্দেহ নেই। সম্ভবত তিনি কিভাবে আদম পাচার করতে হয়, আদম ব্যাপারী হইতে, তাও ভালো বোঝেন। তাই তিনি আদম ব্যাপারীর লাইসেন্সও করেছেন। তার পক্ষে তো দেশ কি, দেশের সাথে আরেক দেশের বাণিজ্য চুক্তি কি, সামরিক চুক্তি কি, বা বৈদেশিক নীতি, এগুলো তার মাথায় ঢুকবে না, বা তিনি ঢোকাতে চানও না। এই সমস্ত বাণিজ্য চুক্তির চুক্তি করা এবং চুক্তি প্রত্যাখ্যান করা, এর ফলাফল কি পড়বে দেশের উপর, রাষ্ট্রের উপর, অর্থনীতির উপর, দেশের জনগণের উপর, এ বিষয়ে তাদের কোনো ধারণা নাই। বা যদি ধারণাও থাকেও, তাতে ডক্টর ইউনূসের, যাকে আমি আদর করে এনুস, আদম ব্যাপারে এনুস বলি, সে আদম ব্যাপারে ইউনূসের কিছু যায় আসে না। কারণ হচ্ছে যে এই দেশ বা এই দেশের অর্থনীতি কি হলো, এতে তো তার সমস্যা নাই। তার কমিশন, এমনকি তার সুবিধা, তার গদি ঠিক রাখতে পারলেই হলো। কারণ তিনি বাংলাদেশি নন, তিনি আমেরিকান, তার সন্তানরাও বিদেশি, তার স্ত্রীরাও বিদেশি। সুতরাং এই বাংলাদেশ নিয়ে তার চিন্তা করার সময় তো নাই। তাই আপনি আমি যত কিছুই বলি, সে তার মতোই কাজ চালিয়ে যাবে। তার জন্যই তিনি এই ধরনের কাজ করতেছেন। এই যে জার্মান রাষ্ট্রদূত যে বক্তব্যটা দিলেন, তিনি স্পষ্ট, সাধারণত ইউরোপে ইউনিয়ন তো দূরের কথা, ভারতের রাষ্ট্রদূতেরাও খুব সতর্ক বার্তা দেয়, মানে খুব কৌশলগত অবস্থান নেয় কোনো বক্তব্য দেওয়ার সময়, যে কোনো বক্তব্য। কিন্তু এইখানে জার্মান রাষ্ট্রদূত স্ট্রেট একেবারেই সরাসরি বলে দিয়েছেন, এটা দুই দেশের, মানে ইউরোপীয় ইউনিয়ন, শুধু জার্মান নয়, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্কের
উপরে প্রভাব পড়বে। এটা সত্যি। কারণ হচ্ছে যে আপনি আমার সাথে যদি ব্যক্তিগতভাবেও চুক্তি করেন, আমরা সাধারণ মানুষ, যে আপনার কাছ থেকে আমি ৫ বস্তা বরই নিব। এখন আপনি বললেন, "না, আমি বরই নিব না, আমি কামরাঙ্গা নিব।" বা আপনি বললেন, "না, আমি বরই নিব না, আপনার যে বরইটা নেবেন আরেক জায়গা থেকে নিব।" তখন আমার সাথে তো আপনার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটবে। এটাই স্বাভাবিক, তাই না? তো জার্মান রাষ্ট্রদূত যেটা বলেছেন সেটা খুবই সত্যি। তারপরে কোন রাষ্ট্র? এটা এমন রাষ্ট্র না যে ভুটানের সাথে আপনি চুক্তি করেছেন। এমন রাষ্ট্র না যে আপনি সুদানের সাথে চুক্তি করেছেন। এমন রাষ্ট্র না যে আপনি নাইজেরিয়ার সাথে চুক্তি করেছেন। সেই চুক্তি বাতিল করলেন। ও আর কিছুই করতে পারবে না আপনাকে। কিন্তু জার্মান রাষ্ট্রদূত তো বাংলাদেশের জন্য অনেক কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। তারা ওই দেশে ছাত্র যায় ভিসা কমিয়ে দিতে পারে। যদি সেখানে প্রবাসী শ্রমিক যায় সেগুলো বন্ধ করে দিবে, স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিবে, অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দিবে। তাদের বহুবিধ চিন্তা চেতনা আছে যেগুলো তারা বন্ধ করে দিবে। কিন্তু এই দেশের যে সরকার তথাকথিত আদম ব্যাপারী উড়ে এসে জুড়ে বসা উঠুলু সরকার, তার তো কোনো চিন্তা নেই। সেটা জানো ইউরোপীয় ইউনিয়নই ধ্বংস হোক আর যাই হোক, সে এসেছে একটি দেশের গোলাম হয়ে, একটি দেশের কামলা হয়ে, সেই দেশের স্বার্থ রক্ষার জন্য তার যা যা করা দরকার তাই করতেছে এবং করবে। কিন্তু এতে দিন শেষে ক্ষতি হবে বাংলাদেশের জনগণের। কারণ এই ডক্টর ইউনূস তার তো সে চলে যাবে তার বিবির কাছে, চলে যাবে তার বাচ্চার কাছে। কিন্তু আমরা কোথায় যাব? আমাদের দেশের জনগণ কোথায় যাবে? আমাদের দেশের অর্থনীতি কোথায় যাবে? আমরা এর ক্ষতিগ্রস্ত হব। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের চুক্তি নেই এর কি করা ঠিক না। ডক্টর ইউনূস মনে করেছে এটা পাড়ার কোনো ক্লাবের সাথে চুক্তি বা গায়ের কোনো পোলাপানের চুক্তি। কিন্তু রাষ্ট্রের সাথে যে রাষ্ট্রের চুক্তি, এই চুক্তিকে তিনি কিভাবে অস্বীকার করলেন? আপনি কোনো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে কোনো চুক্তি, সেটা সামরিক চুক্তি হোক, বাণিজ্য চুক্তি হোক, শিক্ষার চুক্তি, যে কোনো চুক্তি, আপনি আন্তর্জাতিকভাবে, জাতীয় হলেই শুধু হবে না, আন্তর্জাতিকভাবে বৈধ কারণ থাকতে হবে যখন আপনি এই কাজটা করবেন। আপনি কোন হিসাবে এখন এই এয়ারবাস কিনবেন না? তাহলে অর্ডার কেন দিলেন? কেন দিলেন? জি। এই প্রশ্নটা আ আসবে। আরো এটা তাদের জি, 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 জি ফরিদ ভাই। আরেকটা জিনিস আমরা যেটা জানি বাংলাদেশ যে বোয়িং এর দিকে ঝুঁকছে এটা কিন্তু একটা ছোট ঘটনা বলতে আমরা বলি না। বিশ্বের ২ টা এয়ারক্রাফট যেটা হচ্ছে একটা হচ্ছে বোয়িং আর একটা হচ্ছে এয়ারবাস। এদের প্রতিযোগিতা কিন্তু একটা ব্র্যান্ড যুদ্ধ হিসেবেই দেখি আমরা। এখন জি, বাংলাদেশ হঠাৎ করে যে ওয়াশিংটন এর দিকে ঝুঁকছে বা যেটা আমরা একটা এই ব্যাপারটা কিন্তু এরকম হতো না যদি গত সরকারের আমলে কিন্তু এয়ারবাসের দিকে ঝুঁকে ঝুঁকে যাওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে বোয়িং এর কিন্তু অনেকগুলো প্রবলেম ত্রুটি দেখা দিয়েছে যে কারণে যতগুলো সাম্প্রতিককালে যতগুলো বিমান দুর্ঘটনা হয়েছে তার ম্যাক্সিমাম হচ্ছে বোয়িং এবং বোয়িং সেভেন 87 যে বিমানটা এটা নিয়ে কিন্তু নানান ধরনের ধোঁয়াশা আছে নানান ধরনের স্পৃসি আছে সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বেস্ট এয়ারবাসের ব্যাপারে কিন্তু এই ধরনের কোনো আহ, ইয়ে নাই সেক্ষেত্রে আমরা তো ভালো একটা প্রোডাক্টের দিকে যেতে পারি এবং তাতে অবশ্যই। তো আমাদের কোনো কথা না আমরা একটু যেতে এই পারেন, যে এই ক্ষেত্রে যেতে পারেন। এই ভিডিওটা দেখতে পারি এটা একটু দর্শককে শোনাই আপনাদের ইয়েতে জি ফরিদ ভাই আপনি জানেন যে ইউরোপ জি, বাংলাদেশের সবচেয়ে অনেক বড় রপ্তানি বাজার বিশেষ করে গার্মেন্টস শিল্পের জন্য অনেক বড় রপ্তানি বাজার এবং এখানে আমরা একটা জিএসপি সুবিধা পাই এবং যখন তারা বলা হচ্ছে যে এই সম্পর্কের এয়ারবাসের কারণে জিএসপি সুবিধার উপরে প্রবলেম হবে যদি জিএসপি সুবিধার প্রবলেম হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হবে এই যে পরিমাণ ক্ষতি হবে সেই ক্ষতিকেও আমরা ওভারলুক করে কেন আমেরিকার দিকে এই পিচাস আপনি যাকে এনোস চাচা বলেন আমি তাকে পিচাস ইউনুস বলি এই পিচাস ইউনুস কেন আমেরিকার দিকে যেতে যাচ্ছে এটা একটু আপনি বলবেন একটা জিনিস বলবেন যে এই জিএসপি সুবিধা বন্ধ হলে দেশের জন্য কি ক্ষতি হবে এবং ইউনুস কেন পিচাস কেন আমেরিকার দিকে যেতে চাচ্ছে কোথায় তার দায়বদ্ধতা জি কেউ কেউ মনে করেন যে ডক্টর ইউনূস, আদম ব্যাপারী ইউনূস, এনজিওগ্রাম সরকারের প্রধান ইউনূস আমেরিকার গোলাম। কেউ কেউ মনে করে যে ডক্টর ইউনূস আমেরিকার কামলা।
সুতরাং ডক্টর ইউনূস যদি তাদের কথা সত্য হয়, তাহলে তো ডক্টর ইউনূস আমেরিকার দিকে ঝুঁকবে। অনেকেই মনে করে ডক্টর ইউনূসের যে কুরসি, সেই কুরসিটার আসল পাহারাদার হচ্ছে আমেরিকা। আমেরিকার ছত্রছায়ায় সে এই কুরসির উপর এখনো মানে আসীন রয়েছে। এটা অনেকেই মনে করে। সুতরাং সে তো তার যেহেতু গোলাম, তার কামলা, আমেরিকার কামলা, আমেরিকার গোলাম, এবং আমেরিকাই তার কুরসির রক্ষক। সুতরাং তার কথা শুনবে, এটাই স্বাভাবিক। কিন্তু এতে আমাদের ক্ষতি হয়ে গেল। কারণ ডক্টর ইউনূস তো পালিয়ে যাবে বা চলে যাবে, বা পাবলিক তাকে পেটে পাড়া দিয়ে গু বের করে ফেলবে। তো তিনি যদি চলেও যান, পাবলিক তাকে পেটে পাড়া দিয়ে গু বের করে ফেলে, তাতে আমাদের তো কোনো লাভ লস নেই। লস্ট কিন্তু এই যে জিএসপির কথাটা বললেন, এই সুবিধা যদি বাতিল করে দেয়, এমনিই তো বাংলাদেশে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিন। জিএসপির সুবিধা বন্ধ করে দিলে দেশের মানুষ তো না খেয়ে থাকবে। তাছাড়া যেহেতু একজন রাষ্ট্রদূত সরাসরি সকল নিয়ম কানুন, প্রোটোকল, মানে কূটনৈতিক নিয়ম কানুন ভেঙে সরাসরি বলে দিয়েছেন যে এটা প্রভাব পড়বে, যা সাধারণত তারা বলে থাকেন। আমি এরকম সরাসরি কথা বলতে শুনি নাই কোনো রাষ্ট্রদূতকে, তাও আবার জার্মান রাষ্ট্রদূত। তারা তো আরো সতর্ক থাকে, কিন্তু এখানে সরাসরি বলে দিয়েছেন। তার মানে কি, এই বিষয়টা বাংলাদেশ যে এই এয়ারবাস কেনার চুক্তি বাতিল করার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটা বিরোধ যে হতে যাচ্ছে, সেটা সুস্পষ্ট। এবং এটার চরম ক্ষতি হবে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের প্রচণ্ড রকম ক্ষতি হবে। তো এই ক্ষতি তো তারা দেখবে না, কারণ তারা হচ্ছে কারো কারো মতে তারা আমেরিকার গোলাম, কারো কারো মতে তারা আমেরিকার কামলা। তারা শুধু তাদের, যেহেতু তাকে মাইনা দিয়ে রেখেছে, বা কুর্সির বিনিময়ে, তাকে কুর্সি দেওয়ার বিনিময়ে তাকে তার কাছ থেকে সুবিধা নিবে, হয়তো আগেই বলেছিল। তো সেই কারণে সেগুলো সব এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কিন্তু দিন শেষে আমাদেরই ক্ষতি হবে দুই দিক থেকেই। জি। সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন। তার মানে আমরা একটা জিনিসের একটা কনক্লুশনে আসতে পারি যে ইউনূস তার বাবাকে খুশি রাখতে এবং সে যে পাপেট হিসেবে, আমেরিকার পাপেট হিসেবে এসেছে, সেই পাপেট হিসেবে এই তাদের আমেরিকার স্বার্থ রক্ষার জন্য এই এয়ারবাস থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা সে বাস্তবায়ন করবে, কারণ তার বাবাকে ব্যবসা দেওয়াটা এবং তার কমিশনটা বড় জিনিস। ইয়েস, ফরিদ ভাই, এটা একটু কমিশন। বলবেন। আমরা জানি যে হ্যাঁ, বন্দর ইন্টারন্যাশনাল চুক্তিগুলো করলে ৩ ধরনের কমিশন পাওয়া যায়, 1%, 2%, 5%। তাহলে ইউনূস কত পার্সেন্ট পাচ্ছে বলে আপনি মনে করেন? এইখানে ওয়ান টুর প্রশ্ন না তো, এখানে যে কত পার্সেন্ট পেয়েছে আমরা তো জানি না। সামনে হয়তো 1%, 2% দেখবেন, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিনে তারা কত টাকার লেনদেন করতেছে আমরা তো জানি না। আর না, এই যেমন ধরেন এয়ারবাস কেনার, বন্দর হ্যাঁ, বন্দর যেমন 800 মিলিয়ন ডলারে হয়েছে, সেখানে যদি 1% পায় $8 মিলিয়ন, 2% হলে $16 মিলিয়ন, আর 3% যদি পায় 40 মিলিয়ন ডলার। তাহলে $40 মিলিয়ন কত টাকা সে নিয়ে নিচ্ছে চিন্তা করেন। এই বন্দরগুলো এক একটা হতে বন্দর পারে, দিয়ে হতে পারে এই বন্দরে সে 10 মিলিয়ন পেয়েছে, হতে পারে, এত তাও টাকা হতে দিয়ে পারে। এত টাকা দিয়ে উনি কি করবে? কবরে নিয়ে যাবে না কবর বানানো হবে? তার তার যে সম্পত্তি ঢাকাতে আছে, সেগুলো তো সে কবর নিয়ে যাবে মনে হয়। তার জন্যই তো এত কিছু করতেছে। নইলে 80 বছর বয়সে কেউ বলে আমি আরো 50 বছর, আমি আর 50 বছর ক্ষমতায় থাকতে চাই। তারপর 29 সাল পর্যন্ত তার ব্যবসা বাণিজ্যের ট্যাক্স খাজনা মাপ। এগুলো কোন শ্রেণীর লোক করে? খুবই নরপিচাস যারা, মানে মানসিকভাবে যারা একেবারেই, মানে ব্যবসায়িকদের মিনিমাম একটা ইথিক্স থাকে, আর তাও নাই। নইলে কি আর আদম ব্যাপারে লাইসেন্স করে এই 86 বছর বয়সে? সুতরাং সে কি যে কমিশন না, খাচ্ছে আর কোথায় যে খাচ্ছে না। জি। আর একটা ফরিদ ভাই, দেশে আমরা আজকে জানলাম যে শেখ হাসিনার মামলার রায় দিয়েছে, কিন্তু সেখানে আবার দেখা গেল যে ইউনূসের নিজেরই হুম। উত্তর পূর্বাঞ্চলে 4,000 একর জমি আছে, 4,000 কাঠা জমি আছে, উত্তরে সেই 300 কথাটাই কাঠা জমি সেই আছে এবং সেই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। 21 বছর যাবৎ যিনি নিজে প্রধানমন্ত্রী, যার পিতা এই দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছিলেন, যার পিতা ব্রিটিশ আমলের আহ, মন্ত্রী ছিলেন, অবিভক্ত বাংলার মন্ত্রী ছিলেন, অর্থাৎ ব্রিটিশ আমলের, তার কন্যার 800 ভরি স্বর্ণ আছে, এর জন্য তাদের বহুত অভিযোগ। কিন্তু একজন প্রফেসর, সে কিভাবে, এই প্রফেসর কিভাবে শত হাজার আহ, হাজার কাঠার জমির মালিক হয়, তারপর চিটিয়াঙ্গে এত সম্পত্তির মালিক হয়, কিভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এই প্রশ্নটা কেউ করতেছে না। এটাই তো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশের সমস্যা হলো এখানে ভালোবাসা ও ঘৃণা দুটাই সিলেক্টিভ।
প্রকৃত কথা কেউ বলতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। কিন্তু এখন জনগণের কাছে স্পষ্ট যে ডক্টর ইউনূস কি তা আমরা বুঝে ফেলেছি। তিনি শুধু নিজে লাভবান হবেন না, পাশাপাশি আমাদের দেশকে ভারতের সাথে তো একটা খারাপ অবস্থা সৃষ্টি করেই দিয়েছে। ভারতের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে ভারতের জনগণ এবং ভারত সরকার আমাদের উপরে মানে কুদৃষ্টি দিয়ে রেখেছে এদের আচরণের কারণে, ভালো দৃষ্টিতে দেখতেছে না, সুদৃষ্টি। তেমনি এখন ইউরোপীয় ইউনিয়নের সাথেও আমাদের শেষ ঝামেলাটা তিনি বাঁধিয়ে দেওয়ার জন্য বোধহয় অপেক্ষা করতেছেন, যাতে এই দেশে ঠিক মতো দুর্ভিক্ষ লাগে আর জামাতের লোক চাকায় তেনে আমাদের খাওয়াতে পারে, আর ডক্টর ইউনূসের এই গ্রামীণ তথাকথিত গ্রামীণ ব্যাংক কিস্তি দিতে পারে। জি, চমৎকার বলছেন জনাব শেখ ফরিদ, ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আপনারা দেখলেন যে ইউনূস কতটা নীচ হীন ব্যক্তি হলে এই দেশকে মানে স্তরে স্তরে ভাগে ভাগে বিক্রি করার যত পায়তারা আছে, বন্দর বিমান হতে শুরু করে সমস্ত দেশকে বিক্রি করে কমিশন নিয়ে ভেগে যাওয়ার জন্য যা যা করা দরকার সবই করছে। তাহলে আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে দর্শক, যে আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে এই দায়িত্ব প্রতিরোধ করা শুধু আওয়ামী লীগের না, আপনাদেরও। এবং আপনাদেরও উচিত একে প্রতিরোধ করার জন্য রাজপথে নেমে আসা এবং ইউনূসকে উৎখাত করা। যত দ্রুত উৎখাত করবেন তত দ্রুত এই দেশের জন্য মঙ্গল হবে এবং শান্তি হবে। ধন্যবাদ দর্শক সবাইকে আমাদের সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।